টার্মে যিনি মুখ্যমন্ত্রী তিনি এই কংগ্রেসের সময়তে দুর্নীতির অন্যতম চাই ছিলেন। তার বিরুদ্ধে যখন এই সিবিআই এর তদন্ত শুরু হলো, সে কংগ্রেসের শিবির থেকে লাফ দিয়ে বিজেপিতে ঢুকেছে। আর বিজেপি এই তাকে দিয়ে যাবতীয় তাদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করানো আমাদের রাজ্যে যেমন করছে, আরও জঘন্যভাবে এই আসামে করছে। এবং প্রতিদিন একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে তিনি বলছেন একটা সম্প্রদায়কে টার্গেট করে যে তাদেরকে উত্তপ্ত করা, শাস্তি দেওয়া, চাপে রাখা, তাদেরকে যে দিনকে দিন কিভাবে এই দুর্বল করে দেওয়া, এটাই আমার কাজ। যার বিরুদ্ধে আসামের সমস্ত বুদ্ধিজীবী এবং যারা সমাজের উপরতলার লোক এরা প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট এখন গুয়াহাটি হাইকোর্টকে নির্দেশিকা দিয়েছে তারা যাতে এই সিরিয়াসলি এই মন্তব্যগুলো যারা বিচার করেন। এবং পত্রিকায় দেখেছি ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে নোটিশও করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসামে যেরকমভাবে আজকে সেখানকার রাজনৈতিক বা সামাজিক অর্থনৈতিক বাতাবরণ চলছে, এটা গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য উদ্বেগজনক, সারা দেশের জন্য। তো তাকে যদি আমরা প্রতিহত না করতে পারি, তাহলে এটা শুধু আসাম না, গোটা উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যতে আগামী দিনে অনিশ্চিত হবে। সারা দেশে এই শক্তি আরও বেশি যে ঠাঁই পাবে। এই জন্য আমরা অনুভব করেছি যে বিজেপিকে হারানোর জন্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং কংগ্রেস দল সেখানে তারাও এটা অনুভব করছেন এবং সেই হিসাবে তাদের সাথে বোঝাপড়া করে আমরা 3টা সিট দাবি করেছি। ইতিমধ্যে 2টা সিটে আমাদের তারা এই মানে এই আলোচনাতে স্বীকৃত হয়েছে। একটা হলো এই ইয়েতে কি বলে এই গোরেশ্বর, আরেকটা এই নামটা বলে গেলাম আমি, যেটা আমরা সিটিং সিট। আরও একটা সিটের জন্য আমরা আমাদের আলোচনা সেখানে চলছে। কংগ্রেসের সঙ্গে তো জোট হওয়ার মানে জোট থেকে বেরিয়ে যাওয়ারই কথা হয়েছিল, আবার আলোচনার টেবিলে এসেছেন। কোথাও না কোথাও কি মানে বিজেপির ইয়েতে বিরোধী শিবিরকে আবার একত্রিত করে আপনারা সেখানে শক্তিশালী হওয়ার না, বেরিয়ে যাওয়ার কথা না, কিন্তু আলোচনা তো কোনো আলোচনাই তো এই প্রথম দফায় আলোচনাতে চূড়ান্ত হয় না। তো কয়েক দফা আলোচনা হয়েছে, আস্তে আস্তে ডিফারেন্সেসগুলো বা দূরত্বগুলো এগুলো মিনিমাইজ হয়ে একটা জায়গায় এসেছি। কংগ্রেসের সাথে শুধু মাঝখানে রাইজর দল, তাদের সাথে একটু দূরত্ব হয়েছিল, এই দূরত্বটা এখন কমছে। তারা 15টা সিট দাবি করেছিল অখিল গগৈয়ের দল, এখন বোধ হয় 8-9টাতে এসে রফা হবে। আজকে বীরজিৎ সিং আপনার চেম্বারে এলেন, ত্রিপুরাতে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক? এইসব আলোচনা আমার সাথে হয়নি। ওনার সাথে আগামী এই বাজেট অধিবেশনে কি স্ট্র্যাটেজি হবে, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট বা এক্সারসাইজ কী হবে, এবং কৈলাস শহরে উত্তর ত্রিপুরাতে বেশি উনি কাজ করেন, সেখানে কি দেখছেন তিনি, এগুলি তিনি তার অভিজ্ঞতায় বলেছেন যে রাজ্যের কিছু মন্ত্রী, তার জেলাতে 3-3 মন্ত্রী তিনি বলছেন যে এরকম যে আইন শৃঙ্খলা নিয়ম কানুনকে এরা একেবারে তাদের মানে বিজেপির খাওয়ার ঘর বানিয়ে ফেলেছে। কীভাবে এগুলাকে এক্সপোজ করা যায়? ঠিক আছে, বললাম দরকার সবাই মিলে আওয়াজ তুলুন। ভোট এক জিনিস, আর মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে এই যদি কেউ খারাপ কাজ করে থাকে এটাকে তুলে ধরা, এটা গণতান্ত্রিক দায়িত্ব। তো এটাই আলোচনা হয়েছে।